আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এত বছর পর ৭.৫ বছর অনেকটা অপেক্ষা করেছিল, তারপর হাল ছেড়ে দিয়েছিল। ভেবেছিল আর কখনো দেখা হবে না। একসময় এটাও ভেবেছিল আর না হোক দেখা, কেটে যাক জীবন এভাবেই। কিন্তু দেখা হয়ে গেল। আজ এত কাছে চলে এসেছিল, তবুও ধরতে পারেনি, বলতে পারিনি একটা শব্দ। কি অদ্ভুত! আজ অর্ষা আরও কয়েক হাত দূরত্বে ছিল, তবে ৭.৫ বছর কোথায় ছিল? ওর ধরাছোঁয়ার ভেতরে, ওর আশেপাশে। দর্শন আর কিছুই ভাবতে পারছে না। হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখলো, হাতে ব্যান্ডেজ করা। দর্শন হাতের দিকে তাকালো, মনে পড়ল অন্য এক অর্ষাকে। কত বদলে গেছে। ওকে দেখে স্থির হয়েছিল, তারপর চলে গেল, আবারও চলে গেল। সেই লম্বা পাতলা মেয়েটা হঠাৎ দরজা দিয়ে ভেতরে ঢুকলো। ওর চোখে মুখে লাজুক একটা আভা ছিল। মুহূর্তেই ওর দিকে চোখজোড়া নিবদ্ধ হয়ে গিয়েছিল। সেই অর্ষা, শুধু ড্রেস আপ, মেকআপ অন্যরকম ছিল। চুলগুলো আগের চেয়ে বড় হয়েছে, নিজেকে পরিপাটি রাখতে শিখে গেছে। দর্শন নতুন করে মুগ্ধ হচ্ছিল, মুগ্ধ হয়ে চেয়েছিল ওর দিকে। মনে হচ্ছিল স্বপ্ন কিংবা ওর কল্পনা। তারপর ভাবলো, স্বপ্ন কিংবা কল্পনা এত সুন্দর হতে পারে? ঘুম ভাঙলো যখন অর্পা ওকে জড়িয়ে ধরলো। অর্ষা ওর চোখে চোখ রাখলো। সেই চোখ। দর্শনের বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে। চোখে ভাসছে সেই সোনালি রোদ্দুরের দিনগুলো, যখন অর্ষা ওকে ভালোবেসে কত পাগলামি করত। কয়েকদিন পর এক বিকেলে দর্শন মন খারাপ করে বাগানে বসে আছে। চুপচাপ ছেলেটা ইদানিং আরো বেশি চুপচাপ থাকে। পরিবারের সবাই লক্ষ্য করেছে বিষয়টা, কিন্তু দর্শনের কাছ থেকে যুক্তিসঙ্গত কোনো কারণ পায়নি। দর্শন এমনিতেও কথা বলে কম, মন খুলে কথা বললে না হয় সমস্যা ভালো মন্দ বোঝা যায়, কিন্তু ও তো কিছুই বলে না। ওর ফুফাতো বোন রাইসা এসে বলল, এভাবে বাড়িতে বসে বোরিং সময় না কাটিয়ে রেডি হয়ে নে, আমাদের অফিসে পার্টি আছে। তো আমি কি করব? দর্শনের সোজা সাপটা উত্তর, তো যাবি আমার সাথে? তোদের অফিসের পার্টিতে আমার কি কাজ? তাছাড়া ওইসব পার্টি শার্টি আমার পছন্দ না। অফিসের পার্টি, সেখানে ফ্যামিলিও অ্যালাউ আছে। সো আমার সাথে গেলে তোকে কেউ কিচ্ছু বলবে না। আর পার্টিতে কেন যাবি? মুড অন করতে। সারাদিন বাসা থাকলে তো মুড অফ করেই থাকবি। যা, রেডি হয়ে নে। দেখ রাইসা, অযথা বিরক্ত করিস না, ভালো লাগছে না। সেন্টি খেয়ে বলল, আমি বিরক্ত করলাম? ভালো ভেবেই তো বলেছি, তবুও ওকে ফাইন। রাইসা গাল ফুলিয়ে বসে রইল। দর্শনের মনে হলো একটু বেশিই বলে ফেলেছে। যা, ড্রামা করিস না, ড্রামা কুইন। আমি যাবো তোর সাথে। রাইসা খুশি হয়ে গেল ওর কথা শুনে। অর্ষা অফিসের পার্টিতে একাই গিয়েছে। পুরো অফিসে আকর্ষণীয় লাইটিং করা হয়েছে, চারদিকে জাঁকজমক পরিবেশ বিরাজ করছে। অর্ষা পরেছে কালো রঙের গাউনের সাথে রাতের উপযোগী হালকা মেকআপ, ম্যাচিং স্টোনের ইয়াররিং ও গলায় নেকলেস, হাতে সাদা পাথরের ব্রেসলেট, হাই হিল। অর্ষা সবার সাথে টুকটাক কথা বলার পাশাপাশি আশেপাশের সব কিছু তদারকি করছে। অর্ষা চায় না কোনো কারণে কোনোভাবে অফিসের নাম ক্ষুণ্ণ হয়, অন্য কোম্পানির কাছে ভাবমূর্তি নষ্ট হোক, তাই আশেপাশে নজর রাখছে। অর্ষার গলা খুসখুস করছে, তাই ড্রিঙ্ক আনতে গেল। পার্টি এখনো শুরু হয়নি। অফিসের কলিগরা একে অপরের সাথে হাসি ঠাট্টায় মেতে আছে। রাইসা দর্শনকে নিয়ে অফিসের মেইন হলে প্রবেশ করেছে। দর্শন একটু ইতস্তত বোধ করছে। যখন রাইসা ওর কলিগের সাথে আসা ফ্যামিলি, ফ্রেন্ড অথবা নিজেদের প্রেমিক প্রেমিকাদের সাথে পরিচয় করায় তখন থেকে একটু ইজি ফিল করছে। দর্শন আর রাইসা একসাথে বসলো। প্রোগ্রাম শুরু হয়ে গেছে। দর্শনের সব কিছু বোরিং লাগছে। আশেপাশে কাপল ড্যান্স, হাসি কৌতুকের মধ্যে নিজেকে বেমানান লাগছে। তাই মোবাইল বের করে ফেসবুকে লগ ইন করলো। ফেসবুকে সময় কাটানোর সিদ্ধান্ত নিল। তখনই কানে ভেসে এলো, হেই অর্ষা। অর্ষা নামটা শুনে চমকে ওঠে দর্শন। একই নামের অনেক মানুষ থাকে এটা জানা সত্ত্বেও দর্শন ঘাড় ঘোরালো। ইউ আর লুকিং সো বিউটিফুল।
অর্ষার এক কলিগ অর্ষাকে বলল। অর্ষা প্রতি উত্তরে মুচকি হাসল। দর্শন দ্বিতীয়বারের মতো ধাক্কা খেল। অর্ষা, আবারও অর্ষা। দর্শন বসা থেকে দাঁড়িয়ে গেল, মুগ্ধ হয়ে অর্ষাকে দেখছে। এ কোন অর্ষা? আকাশ থেকে নেমে আসা কোন অপ্সরী? দর্শন অপলক চেয়ে আছে। অর্ষাকে এখানে দেখবে সেটা কল্পনাতীত। কিছুক্ষণ চেয়ে থাকার পর অর্ষার চোখে পড়ল দর্শন। অর্ষাও বিস্ময় নিয়ে ওর দিকে চেয়ে আছে। বুকের ধুকপুকানি বেড়ে চলেছে। আবারও অনাকাঙ্ক্ষিত দেখা। মনে প্রশ্ন জাগছে দর্শন এখানে কি করছে। হঠাৎই দর্শনের কাঁধে কারো হাতের ছোঁয়া পড়ল। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? দর্শন ঘুরে রাইসাকে দেখল। অর্ষার দিকে আরও একবার তাকালো। অর্ষা ওর দিকেই চেয়ে আছে। এমনি। দর্শন দাঁড়ানো থেকে বসে পড়ল। রাইসা ওর মতো কথা বলে যাচ্ছে, আর দর্শনের চোখ অর্ষাতে বিভোর। অর্ষার হাঁটা চলা কথা বলা সব কিছু পর্যবেক্ষণ করছে। ওর স্টাইল বদলেছে খানিকটা। পরক্ষণেই মনে হলো খানিকটা নয়, অনেকটা। হয়তো এখন মানসিকভাবেও বদলেছে। আগের মতো রাগের বশে বোকামি করে না, কোনো কিছু নিয়ে পাগলামি করে না, সব কিছুতেই সিরিয়াস। অর্ষা ম্যানেজারের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছে। অর্ষাকে দেখে মনে হচ্ছে ও এখানে জব করে, নয়তো এত মানুষের সাথে কিসের কথা। রাইসাকে জিজ্ঞেস করার সিদ্ধান্ত নিল। রাইসা জিজ্ঞেস করছে, খাবে কিছু? আর দর্শন অর্ষাকে দেখিয়ে জিজ্ঞেস করলো, ওই মেয়েটাকে চিনিস? রাইসা ওর প্রশ্নে কিছুটা অবাক হলো। তারপর অর্ষার দিকে তাকালো। এতক্ষণ ধরে কত কথা বলছে, অথচ দর্শনের খেয়াল নেই। দর্শন তাহলে ওকে দেখছিল। হ্যাঁ চিনি তো, ওর নাম অন্বেষা হাসান। এখানে জব করে? হ্যাঁ 6 মাস হলো জয়েন করেছে। তোর মতো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, আর্টিকেট ইঞ্জিনিয়ার। দর্শনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিস্ময় নিয়ে অর্ষার দিকে তাকালো। যে মেয়ে পড়াশোনাকে এড়িয়ে চলতো, মোটে পড়তেই চাইতো না, দর্শনের কথাও শুনতো না, পরীক্ষায় পাশ মার্ক তুলে যেত, সে আজ ইঞ্জিনিয়ার। আসলেই মেয়েটা বদলে গেছে। অর্ষা কাজের ফাঁকে দর্শনের দিকে তাকালো। দর্শন তখন রাইসার সাথে কথায় ব্যস্ত। রাইসা মুচকি হেসে বলল, মনে লেগেছে? তোর সাথে মানাবে ভালো, কথা বলে দেখবো। রাইসা মিটমিট করে হাসছে। দর্শনের গা জ্বলে যাচ্ছে। শাট আপ। পরিচিত লাগছিল তাই জিজ্ঞেস করলাম। আজে বাজে কথা শুরু করে দিয়েছিস। সাহায্য। বারে, তুমি যেভাবে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছো। দর্শন আবারও অর্ষার দিকে তাকালো। অর্ষা দর্শনের দিকে চেয়েছিল, তাই চোখে চোখ পড়ে গেল। দুজনেই চোখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে তাকালো। প্রোগ্রাম দেখায় ব্যস্ত হয়ে পড়ল। অর্ষার পার্টি আর ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। ম্যানেজারকে বলে পার্টি শেষ হওয়ার আগেই চলে যাচ্ছে। অফিসের বাইরে বের হতে গা ছমছম করে উঠল। সারি সারি গাড়ি রাখা, অথচ একটা মানুষ নেই। চারিদিকে আলো জ্বললেও গভীর রাত, তাই কিছুটা ভয় লাগছে। অর্ষা সাহস রেখে সামনের দিকে এগিয়ে গেল। ওর গাড়ি পার্কিং লটেই আছে। এক পা আগাতেই কেউ ওর হাত চেপে ধরল। অর্ষার শরীর মন দুই কেঁপে উঠল অজানা আতঙ্কে। ঘাড় ঘুরিয়ে দেখার সাহস হচ্ছে না। স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজেই ওর হাত ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে ফেলল। সামনের মানুষটাকে দেখে অর্ষা বাকরুদ্ধ, স্থির দৃষ্টিতে চেয়ে আছে। হঠাৎ ওকে দেওয়ালের সাথে চেপে ধরে দাঁত খিচিয়ে পড়ল, এত সহজে চলে যাবে? সেদিন যেতে দিয়েছি বলে আজও দেবো? অর্ষা নিজেকে দর্শনের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করলে দর্শন ওকে আরো শক্ত করে চেপে ধরে। ছাড়ো আমাকে। এত বছর ধরা ছোঁয়ার বাইরে ছিলে তাই দূরত্ব সহ্য করেছি। এখন এত কাছে থেকে দূরত্ব কেন সহ্য করব? একদম ফালতু কথা বলবে না, আমাকে যেতে দাও, নয়তো চিৎকার করব। করো, আমি তোমাকে চিৎকার করতে নিষেধ করেছি? যত শক্তি আছে খাটাও, আজ তোমাকে ছাড়ছি না। অর্ষা শান্ত হলো। চিৎকার চেঁচামেচি করে লাভ হবে না, তাই শান্তভাবে প্রশ্ন করলো, কি চাও তুমি? জবাব চাই, আবার জবাব চাই। আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। দর্শন চিৎকার করে বলল, অবশ্যই বাধ্য তুমি। একটা মানুষের জীবনের সাথে এইভাবে খেলবে আর জবাব দেবে না? আমার সাথে কেন এমন করলে? কেন ছেড়ে গেলে? কি অপরাধ ছিল আমার? 7.5 বছর এই প্রশ্নের উত্তর খুঁজেছি, কিন্তু পাইনি। অর্ষার ক্ষোভ নিয়ে চেঁচিয়ে বলল, কারণ তুমি কাপুরুষ। কাপুরুষ তুমি।
দর্শন ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেল। ওকে ছেড়ে দিল, ছিটকে সরে গেল ওর কাছ থেকে। অর্ষা বলছে ও কাপুরুষ। অর্ষার দিকে তাকালো। অর্ষা কাঁপছে। ওর কাঁপুনিতে রয়েছে রাগ, ক্ষোভ আর ঘৃণা। দর্শন আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল ওকে রেখে। দর্শন যেতেই অর্ষা বসে পড়ল দেয়াল ঘেঁষে। দোচোখ বেয়ে পানি পড়ছে। ডুকরে কেঁদে উঠল। যত্নে রাখা পুরনো ডায়েরিটা অর্ষা খুলে বসল। 7.5 বছর ধরে কলমের একটা দাগও পড়েনি। ওদের বাড়ি পরিষ্কার করার সময় সাথে করে নিয়ে এসেছিল, কিন্তু খুলে দেখেনি। অর্ষা বারান্দায় বসে আছে। আকাশে জলজল করছে তারকা রাশি। হিড়হিড় করে বাতাস বইছে। আশেপাশের সব বিল্ডিংয়ে লাইট অফ। দূরে শুধু একটা বিল্ডিংয়ে আলো জ্বলছে। কেউ হয়তো রাত জেগে কিছু ভাবনা কিংবা কাজে ব্যস্ত। অর্ষা বারান্দার মৃদু আলোয় ডায়েরি খুলল। প্রতি পাতায় কত কথা লেখা। সেসব পড়ে অর্ষার মুখে কখনো মলিনতা, আবার কখনো হাসি ফুটে উঠেছে। ভাবছে কত ভালোবাসা ছিল, কত সুন্দর ছিল সেই দিনগুলো। নিজের পাগলামি দেখে মাঝে মধ্যে হেসে উঠছে। ডায়েরির এক পাতায় গোটা গোটা করে লিখল, 7.5 বছর পরে আবারও রিওপেন করলাম। তারপর নিচে তারিখ লিখল। কিছুক্ষণ ডায়েরিতে লেখালেখি করলো। চেয়ারে হেলান দিয়ে ডায়েরিটা কোলে রেখে চোখ বন্ধ করলো। দর্শন অর্পার রুমে বসে আছে। মনের কথাগুলো কাউকে বলা প্রয়োজন। রোশানকে বললে রেগে যাবে, বলবে বাদ দে, ওকে নিয়ে কেন পড়ে আছিস, বিরক্তি প্রকাশ করবে, না শুনবে ওর অনুভূতিগুলো, আর না এ নিয়ে ভালো মন্দ দুটো কথা বলবে। তাই অর্পাকে বলার সিদ্ধান্ত নিল, যেহেতু অর্পার বাড়িতেই ঘটনার শুরু। আমি সুইসাইড অ্যাটেম্প করেছিলাম, তাই আমি কাপুরুষ? অর্পার দিকে প্রশ্ন ছুড়ে দিল। অর্পা চুপ। ওর কাছে এর কোনো জবাব নেই। দর্শন বসা থেকে দাঁড়িয়ে গেল। তারপর বলল, প্রতিটা মানুষ বাঁচতে চায়, আর সুন্দরভাবে বাঁচতে চায়। আমি শখ করে মরতে চাইনি। কেউ শখের বশে মরে না। যে সুইসাইড করে সে কাপুরুষ, আর যারা বাধ্য করে ঠেলে দেয় এই পথে, তারা কি? তারা নিতান্তই সাহসী, বাস্তববাদী ভদ্রলোক। একটা মানুষ কখন মরতে চায়? যখন সে হতাশায় ডুবে যায়, ওঠার চেষ্টা করেও পারে না, কারোর সাহায্য পায় না। তখন সে মুক্তির পথ হিসেবে মৃত্যুকে বেছে নেয়। আবার কাছের মানুষগুলো আমাকে দিনের পর দিন অবহেলা করেছে, আমাকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিয়েছে, আবার মনোবল ভেঙে আমাকে দুর্বল করে দিয়েছে। তাদের কি উচিত ছিল না আমার মনোবল শক্ত করতে, আমাকে সাহায্য করার? না, তা করেনি। আমার মনোবল ভেঙে আমাকে কাপুরুষ বানিয়েছে। আর এখন চিৎকার করে বলছে আমি কাপুরুষ, তাই আমাকে ছেড়ে চলে গেছে। এটাই নাকি আমার দোষ ছিল? এই দোষে আমি এত বছর শাস্তি পেয়েছি। অর্পাও কিছু বুঝতে পারছে না। ছেড়ে যাওয়ার জন্য এটা কোনো লজিক হলো? ও তোকে এই লজিক দেখেছে। ও যে তোকে দেখতে যায়নি একবারের জন্য, সেটা কি? ওর মধ্যে তো মানবতা বলেও কিছু ছিল না। ওর এই কাজকে কিভাবে সংজ্ঞায়িত করবে? দর্শন চুপ করে আছে। অর্পা ওকে চুপ করে থাকতে দেখে বলল, চুপ করে আছিস কেন? চুপ করে থাকলে হবে না, প্রশ্ন করতে হবে। ভালোবাসার মানুষকে মৃত্যুর পথে ফেলে চলে যাওয়াকে কাপুরুষতা বলে না? দর্শন স্থির হলো। তারপর চোখে মুখে কাঠিন্য এনে বলল, জবাব তো ওকে দিতেই হবে। পরের দিন দর্শন অর্ষার অফিসের সামনে দাঁড়িয়ে আছে। অর্ষার আসার খবর নেই। অবশ্য দর্শন সময়ের আগেই এসে পড়েছে। অবশেষে অর্ষা এলো। ফর্মাল লুকে অর্ষাকে অন্য রকম লাগছে। এক এক দিন এক এক অর্ষাকে দেখে। অর্ষা গাড়ি থেকে নেমে কয়েক কদম হাঁটার পরেই দর্শনকে দেখল। ওকে এড়িয়ে যেতে চাইলে দর্শন ওর পথ আগলে দাঁড়ালো। অর্ষা বিরক্ত নিয়ে বলল,